হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। চলে এসেছি আবারও একটা নতুন ক্লাসে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, তো বেশ কয়েকটা পেজ আমরা সলভ করে নিয়েছি। আজকে আমরা পেজ নাম্বার 118 যে ম্যাথের কোশ্চেনের পেজটা আছে, পেজ নাম্বার 118 ম্যাথের কোশ্চেনের যে পেজটা আছে সেটা সলভ করবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো যখন আমরা পাবলিশ করছি তার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিত্র সম্পূর্ণরূপে সলভ করা আছে। আমরা এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। এছাড়া তোমাদের ম্যাথের গণিত বই সম্পূর্ণরূপে সলভ করা আছে। এছাড়া বাকি ক্লাস 9, ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য সম্পূর্ণরূপে তোমাদের বইয়ের অঙ্ক পুরোপুরি সলভ করা আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস আমরা একের দাগে 1 থেকে শুরু করছি। 1 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর এবং 2 নম্বরের টোটাল যে কোশ্চেন 36 নম্বর সেটা আমরা সলভ করে দেবো। ঠিক আছে, এই 36 নম্বর যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2 নম্বরের কোশ্চেনগুলো স্টুডেন্টদের বেশি ভুল হয়, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 118 পাতার ম্যাথের পেজটা সলভ করতে শুরু করছি। দেখো, একের দাগের দাগের গুলো আছে এমসিকিউ, বহু বিকল্প ধর্মী। প্রথমটা বলেছে x% বার্ষিক সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। মূলধন আমরা পি ধরে নিচ্ছি। ঠিক আছে, মূলধন আমরা পি ধরেছি, সুদটা হচ্ছে x টাকা। আচ্ছা, সুদ x টাকা। এবার পি টাকার x% হারে x বছরের, তাহলে পি আর টি বাই 100 সূত্র প্রয়োগ হলো। তাহলে এটা কি হচ্ছে, একটা x কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে px বাই 100। ডান দিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে পি এর মান কত, 100 বাই x। তাহলে পি এর মান 100 বাই x টাকা। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে x বছরে x টাকা হলে x% সুদের মূলধনের পরিমাণ 100 বাই x টাকা। অপশন সি তে আছে, যেটা অপশন সি। এইভাবে তোমরা অপশনটা লিখে অ্যান্সারটা করে দিলেই হবে, এগুলো কোষে দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, যেহেতু 1 নম্বরের কোশ্চেন। দেখো পরেরটা বলছে, যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 3 ও 4, সেই দ্বিঘাত সমীকরণটি হলো। একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 3 ও 4 হলে সেটা হবে এই যে x-3 ইন্টু x-4। এই আকারে লিখলেও হবে, এটা সিম্পলিফাই করে যে ফর্মটা আসবে, বা এটাও হবে x² মাইনাস বীজদ্বয় যোগফল 3 + 4 ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল 3 × 4 = 12, এইটা ইকুয়াল টু 0। x² মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, এটা থেকেও তাই আসবে, এই রেজাল্টটাই আসবে। ঠিক আছে, তাহলে আসছে এটা কোন অপশনে আছে, দেখো x² মাইনাস 7x প্লাস 12, এটা অপশন এ তে আছে। তাহলে অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, কোন অপশনে আছে, x² মাইনাস 7x, এটা মাইনাস মাইনাসে প্লাস 12, x² মাইনাস 7x প্লাস 12। এ বি সি এ কি অপশন আছে, সি আছে x² প্লাস 7x মাইনাস 12, প্লাস 7x মাইনাস 12 তো হবে না সে, তাহলে x² মাইনাস 7x প্লাস 12, x² মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, এটা কোন অপশনে আছে? আচ্ছা, অপশন নাম্বার এখানে সেই সমীকরণটি হলো এটা অপশন এ, অপশন এ হবে। ঠিক আছে, অপশন এ। তিনেরটা দেখো কি বলেছে। 3 অঙ্ক বলে দিয়েছে। 3 অঙ্ক বলা আছে যে 2a = 3b = 4c হলে a is to b is to c। 2a = 3b = 4c হলে a is to b is to c। তাহলে আমরা 2, 3, 4 এর লসাগু কত, 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই যে 2a বাই 12 মানে a বাই 6 হয়ে যাচ্ছে, 3b বাই 12 তার মানে b বাই 4 হয়ে যাচ্ছে, 4c বাই 12 মানে c বাই 3 হয়ে যাচ্ছে। তাহলে a is to b is to c 6 is to 4 is to 3, a is to b is to c 6 is to 4 is to 3 হয়ে যাবে। ঠিক আছে, কোন অপশনে আছে দেখো, 6 is to 4 is to 3, অপশন ডি তে আছে 6 is to 4 is to 3, অপশন ডি 6 is to 4 is to 3। চারেরটা দেখো, চারেরটা কি বলছে, চারের এখানে বলেছে যে x প্রপোর্শনাল টু যদি y হয়, তো একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনটা সত্য হবে। x প্রপোর্শনাল টু y হলে, যে যদি x প্রপোর্শনাল টু এরকম y হয়ে যায়, তাহলে এদিকে x² প্রপোর্শনাল টু y², x³ উভয় দিকের পাওয়ার সমানে চেঞ্জ হবে, সমান ভাবে। তাহলে এখানে দেখো তোমাদের অপশন একটা আছে x² প্রপোর্শনাল y²,
এখানে একদিকে এক্স, একদিকে কিউব হবে, একদিকে স্কোয়ার হবে, একদিকে পাওয়ার 4, একদিকে 3, এরকম হলে হবে না, দুদিকের পাওয়ার সমানভাবে থাকতে হবে, যেহেতু এইখানে পাওয়ার সমান আছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কোন অপশনটা হচ্ছে এখানে, তাহলে প্রথমটা এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই কিউব, এটা কোনোভাবেই হবে না। এক্স কিউব প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, এটা বি তে, এটাও হবে না। সি তে এক্স প্রপোর্শনাল ওয়াই কিউব, এটাও হবে না। ডি তে আছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, এইটা, এই অপশনটা হবে। ঠিক আছে, উভয় দিকের পাওয়ার সমানভাবে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, দেখো তাহলে সি এ ডি ডি হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের অঙ্কে যাচ্ছি, 5-এরটা বলছে এক রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। দেখো এক রেডিয়ান সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, বা এক রেডিয়ানের মানটা ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে, সেইভাবে আমরা প্রকাশও করেছি, আমাদের আগের ক্লাসে আছে দেখবে। এবার আমরা কি জানি দেখো, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এবার এক রেডিয়ান কত, 180 বাই পাই হয়ে যাচ্ছে। যদি বুঝতে না পারো এই পাই এর মানটা তোমরা পুট করে দাও, 22-এর সাথে পুট করে দিয়ে কাটাকাটি করো, দেখবে 57 ডিগ্রি সামথিং চলে আসবে। ঠিক আছে, 57 ডিগ্রি সামথিং, তাহলে যেহেতু 57 ডিগ্রি সামথিং আসছে, তার মানে সেটা 90 ডিগ্রি কম সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে। কোন অপশনে আছে সূক্ষ্মকোণ? 4টে অপশন দেখো, সূক্ষ্মকোণ আছে অপশন এ তে, তাহলে অপশন এ 5-এরটা, অপশন এ সূক্ষ্মকোণ। ছয়ের দেখো, এরপর 6-এর বলেছে যে রুট ওভার অফ 125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কি হবে? রুট ওভার অফ 125 মাইনাস √5, রুট ওভার অফ 125 মানে এটা 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস √5, তাহলে এইটা হলে দুটো 5-এর জন্য একটা 5, 5√5 মাইনাস √5, তাহলে হয়ে যাচ্ছে 4√5। 4√5 এবার এই আকারে সম্ভবত অপশনে নেই, এই 4টা রুটের মধ্যে ঢুকলে কি হবে, এই 4টা যদি রুটের মধ্যে ঢুকে যায় তাহলে দুটো 4 হবে, রুটের বাইরে যে মানটা আছে সেটা রুটের ভেতরে হলে দুটো হয়ে যাবে, সেটা তাহলে 4 ইন্টু 4 ইন্টু 5, তাহলে হয়ে যাচ্ছে 4×3 = 5 × 80, রুট ওভার অফ 80, এটা অপশনে আছে দেখো, রুট ওভার অফ 80। রুট ওভার অফ 80 কোন অপশনে আছে দেখো, রুট ওভার অফ 80 আছে অপশন এ, তাহলে অপশন এ রুট ওভার অফ 80, এটা অ্যান্সার। ঠিক আছে, দেখো এর সাথে সাথে আমাদের একের দাগের যে কটা ছিল সেগুলো কমপ্লিট হলো, এর সাথে সাথে আমাদের একের দাগের যে কটা ছিল সেগুলো কমপ্লিট হলো। এবার আমরা শুরু করবো 2-এর দাগের। দুইয়ের দাগের আছে শূন্যস্থান পূরণ, সম্ভবত শূন্যস্থান পূরণ সলভ করতে শুরু করবো। দেখো 2-এর দাগের একেরটা, 2-এর দাগের একে শূন্যস্থান পূরণ বলছে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত হলে সমীকরণে, তাহলে ax² + bx + c এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত, তখন কি হয়ে যাবে, a + c = a + c এর মান 0 হয়ে যাবে। ঠিক আছে, a + c এর মান সেক্ষেত্রে 0 হয়ে যায়। ঠিক আছে, a + c এর মান সেক্ষেত্রে 0 হয়ে যায়। পরেরটা দেওয়া আছে 2-এরটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, বা 90 ডিগ্রিও লিখতে পারো, সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে এক সমকোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। আচ্ছা, তারপর একটা দেখো, দুটো হলো, তারপরে দেখছি √3 - 5 এর অনুবন্ধীকরণে, √3 - 5 এর অনুবন্ধীকরণে শূন্যস্থান নিয়েছে। √3 - 5 এর অনুবন্ধীকরণে কত হবে, √3 - 5, তাহলে -√3 - 5 মানে অনুবন্ধীকরণে তাদের যোগফল এবং গুণফল দুটোই যেন মূলদ সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, সেই হিসাবে √3 এই যে √3 - 5 আর -√3 √3 - 5 আর -√3 - 5, এটা √5 নয়, √3 - 5 -√3 - 5, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে -10 মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছে, আর গুণ করলেও দেখো a² - b² সূত্র পড়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আমরা মূলদ সংখ্যা পেয়ে যাব। হলো, এবার দেখো -√3 - 5। নেক্সট দেখো পরেরটা কি বলেছে,
যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার পরিমাপক। এগুলো কিসের পরিমাপক? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। ঠিক আছে, 4, 5, 6। 5এরটা দেখো কি বলেছে। 5এরটা বলে দিয়েছে যে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি ছায়ার প্রস্থের দৈর্ঘ্য কত হবে? এই যে এখানে দেখো একটা কোণ এরকম 30 ডিগ্রি ভাবে আছে, মানে এরকম আছে, এটা 30 ডিগ্রি ভাবে আছে। এবার যখনই এইটা 60 ডিগ্রি হচ্ছে, কাছে যাচ্ছে, যত এর কাছে যাবে, সূর্য যখন দেখবে সূর্য উদয় হয়, যখন ছায়ার দৈর্ঘ্য বড় হয়, ধীরে ধীরে যত সূর্য মাথার দিকে আসছে, মানে উপর দিকে ধীরে ধীরে আসছে, মানে কোণটা বাড়ছে, 90 ডিগ্রির দিকে যাচ্ছে, লম্ব হচ্ছে মানে পুরোপুরি 90 ডিগ্রি। যত এইদিকে আসছে তার মানে কোণ বাড়তে থাকছে, মানে 30 থেকে 45, 60, তার মানে যত কাছাকাছি আসে দুপুর টাইমে সবচেয়ে ছায়ার দৈর্ঘ্য ছোট হয়, তাহলে যত কোণের মান বাড়তে থাকবে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। তাহলে 30 থেকে 60 হচ্ছে মানে ছায়ার দৈর্ঘ্য ছোট হবে। তাহলে এখানে কি চেয়েছে দেখো, শূন্যস্থানটা বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়া দৈর্ঘ্য ড্যাশ পায়, হ্রাস পায় হবে, ছায়া দৈর্ঘ্য হ্রাস পায়, শূন্যস্থানের হ্রাস হবে। ঠিক আছে, এইভাবে লিখে তোমরা শূন্যস্থান পূরণ করলেও হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তারপর একটা কি বলেছে যে একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন, গোলককে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে, গোলকের যে আয়তন সেই নিরেট গোলকে সেইটা থেকে যেটা পদার্থ পাওয়া যাচ্ছে সেটার সাহায্যে চোঙটা তৈরি হচ্ছে, উভয়ের আয়তন নিশ্চয়ই সমান হবে। ঠিক আছে, তাহলে সমান, মানে গলিত পদার্থটা নিয়েই চোঙ তৈরি হয়েছে, তাই সমান হবে দুটো। আচ্ছা দেখো 2 এর দাগের কমপ্লিট হলো। এবার আমরা 3 এর দাগে যাব। 3 এর দাগে আছে সত্য মিথ্যা, সত্য মিথ্যায় যাব। আচ্ছা এই 3 নয়, এমনি 3। 3 এর দাগের 1, সত্য মিথ্যা। কি বলেছে, যদি দুটি সংখ্যার অনুপাত 2x ও 3x তাদের গসাগু 7 হয়, তাহলে সংখ্যা দুটি 14 ও 21। দুটি সংখ্যার অনুপাত 2x ও 2:3, আমরা 2x আর 3x ধরে নেব। তাহলে 2x আর 3x গসাগু কত? গসাগু x হয়ে যাবে, এখানে 2x আর 3x এর গসাগু x, সেটা 7 বলে দিয়েছে, তার মানে x = 7। তাহলে সংখ্যাটা এখানে পুট করলে 14 আসছে, আর এখানে পুট করলে 7 পুট করলে 3 × 7 = 21 আসছে। তাহলে প্রথম তথ্য যেটা বলা আছে সত্য, কারণ দেখো এই 14 আর 7 এদের গসাগু 7ই হচ্ছে, মিলে যাচ্ছে সম্পূর্ণরূপে। তাহলে প্রথম তথ্যটাই সত্য। ঠিক আছে, দ্বিতীয় তথ্য দেখো, বলেছে x² + x + 1 সমীকরণের বীজদ্বয় বাস্তব বলা আছে। তাহলে আমরা নিরূপক নির্ণয় করি, x² + x + 1 = 0। এখানে a = 1, b = 1, c = 1। তাহলে b² - 4ac = কি হচ্ছে? b এর মান 1, 1 স্কয়ার 1ই হচ্ছে, -4 × a এর মান 1, c এর মান 1। তাহলে = 1 - 4 = -3। তাহলে নিরূপকের মান <0। তাহলে বীজদ্বয় কাল্পনিক, কিন্তু এখানে বাস্তব বলা আছে, তাহলে মিথ্যা। যে তথ্য দেয়া আছে সেটা মিথ্যা। ঠিক আছে, এবার দেখো 3এরটা। 3এরটা কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ঘনকের ধারের দৈর্ঘ্য a একক, তখন আয়তন a³। এটা দ্বিগুণ করে দেওয়া হলো 2a, তাহলে 2a তার হোল কিউব মানে 8a³। তাহলে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার আয়তন 8 গুণ হয়ে যায়, কিন্তু এখানে বলেছে 4 গুণ হবে, তাহলে এটা মিথ্যা। 4। ঠিক আছে, 4এরটায় যাবো এবার। দেখো 4এরটা বলেছে, কি বলা আছে, ab = c², ab = c², bc = a² এবং ca = b²। আচ্ছা দেখো কি কি আছে, ab = c², আর কি আছে, ab = c², bc = a², আর ca = b²। ঠিক আছে, bc = ab, bc = a² আর ca = b²। এর যৌগিক অনুপাত কত হবে? তাহলে = এই যে ab
ইন্টু বিসি ইন্টু সিএ ইজ টু সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, দুটো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1:1 হয়ে যাচ্ছে। এটাই বলা আছে, তার মানে তোমাদের বইয়ে দেখো এটাই বলা আছে সত্য। ঠিক আছে, বলেছে বইয়ে বলা আছে এইটা এইটা ও এইটা এদের যৌগিক অনুপাত হবে 1:1, তার মানে 1:1ই আসছে রেজাল্টটা, তার মানে যেটা বলা আছে সেটা সত্য। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার পাঁচেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। ঠিক আছে, আমরা বের করে দেখছি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক হলে যে কোনো উচ্চতার জন্য আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হচ্ছে। ব্যাসার্ধ যদি 2 একক হয়, আয়তন কত হচ্ছে, পাই 2 স্কয়ার এইচ, তার মানে 4 পাই এইচ, এটা হয়ে যাচ্ছে আয়তন, তাই তো। চোঙের আয়তনের সূত্র লম্ববৃত্তাকার চোঙের, আর এইটা এইচটা যে কোনো মান, তাই তো। আর বক্রতলের ক্ষেত্রে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এর মান 2 এইচ, তাহলে 4 পাই এইচ এর বর্গ একক হবে এককটা। তাহলে দুটো মানই সমান আসছে কিন্তু। ঠিক আছে, যেটা বলেছে ঠিকই বলেছে, ব্যাসার্ধ 2 একক হলে যে কোনো উচ্চতার জন্য এই দুটো মান সমান হবে, মানে সাংখ্য মানটা সমান হবে, তাই তো। তাহলে এখানে এককটা আলাদা, আয়তনের একক ঘন একক হয় আর বক্রতলের ক্ষেত্রফলের একক বর্গ একক হয়। তাহলে সাংখ্য মানটা সমান, তাহলে সেটা সমানই আসছে আমাদের, এটা আমরা নির্ণয় করছি সমান, তাহলে সত্যই হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো এরপর 6এরটা বলেছে যে তথ্য আছে একটা 3, 14, 18, 20, 5, তথ্যের মধ্যমা 18। আচ্ছা, তথ্যটা আছে 3, 14, 18, 20, 5। ছোট থেকে বড় আকারে সাজালে 3, 5, 14, 18, 20, তাহলে এটা মাঝের মান 14 হচ্ছে, তাহলে মধ্যমা 14, কিন্তু বলা আছে 18, তাহলে ভুল বলা আছে, তার মানে মিথ্যা। ঠিক আছে, এটা অ্যান্সার দেখো। 3-এর দাগের কমপ্লিট হলো এর সাথে সাথে। এবার আমরা যাবো 4-এর দাগে, এগুলো দেখে নাও। 3-এর দাগের কমপ্লিট হলো, এবার আমরা যাবো 4-এর দাগে। 4-এর দাগে 1 নম্বর করে এখানে যে কটা ছিল সে কটা কমপ্লিট হলো। এবার 2 নম্বর করে যে প্রবলেম গুলো আছে, 12টা প্রবলেম আছে, সেই 12টা প্রবলেম আমরা সলভ করবো। চারের দাগের প্রথম প্রবলেম, যেগুলো 2 নম্বর করে আছে, 4-এর দাগের 1-একটা বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। আচ্ছা, সময় ইজ ইকুয়াল টু 1 মাস, মাসিক সুদ তার মানে 1/12 বছর। ঠিক আছে, সুদের হার কত, সুদের হার বার্ষিক সুদের হার 5%। ঠিক আছে, ধরছি আসল ইজ ইকুয়াল টু পি টাকা। ঠিক আছে, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে আমরা পি টাকার 1 মাসে 5% হারে সুদটা বের করে নেই। এখানে সুদ কত বলেছে, সুদ ইজ ইকুয়াল টু 1 টাকা, প্রদত্ত সুদ সমান 1 টাকা। আবার 5% সুদের হারে পি টাকার 1/12 বছরের সুদ, 1 মাস মানে 1/12 বছর। ঠিক আছে, 12 বছরের সুদ কত হবে, নির্ণয় সুদ যেটা হচ্ছে পি আর টি বাই 100, পি ইন্টু আর এর মান 5, টি এর মান 1/12/100, এত টাকা। এটা কেটে গেলে 20 হচ্ছে, তাহলে পি ইন্টু 1টা উপরে থাকবে, 12টা নিচে আসবে, 12 ইন্টু 20 এত টাকা। তাহলে পি বাই 12 দুগুণে 24, 240 টাকা। তাহলে শর্তানুসারে এইটা আমাদের নির্ণয় সুদ হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে বের করছি, এটাই বলা আছে এখানে 1 টাকা। ঠিক আছে, তাহলে এই দুটো সমান হবে, অতএব শর্তানুসারে পি বাই 240 ইজ ইকুয়াল টু 1, অতএব পি ইজ ইকুয়াল টু কোনাকুনি কোণ করলে 240 আসছে। ঠিক আছে, তাহলে এখানে 240 আমাদের উত্তর আসছে। কি চেয়েছে এখানে দেখো, এখানে চেয়েছে যে বলেছে
5% কত টাকার মাসিক সুদ 1 টাকা, অতএব 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। অতএব 5% সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। দেখো 5% সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। 4 দাগের 1 হলো। এবার দেখো প্রবলেমটা দেখে নাও ভালো করে, সলিউশন কিভাবে করেছি প্রবলেমটা। এবার 4 দাগের 2-এরটায় যাচ্ছি আমরা। তোমাদের যে কোনো ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব, তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনও অন করবে। 4 দাগের 2 অঙ্কে যাবো আমরা। 4 দাগের 2 অঙ্ক বলে দিয়েছে যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? দুজনের অংশীদারি ব্যবসায়, তাই তো, দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। ঠিক আছে, মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন ইজ ইকুয়াল টু 6000 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা আর লাভ কত? রাজীবের লাভ 900 টাকা। রাজীবের লাভ ইজ ইকুয়াল টু 900 টাকা। রাজীবের লাভ 900 টাকা। আচ্ছা, আফতাবের মূলধন কত চেয়েছে? অতএব আফতাবের লাভ, এই যে মোট লাভ থেকে রাজীবের লাভ বিয়োগ করলে আফতাবের লাভ পেয়ে যাব। 1500 টাকা মাইনাস 900 টাকা সমান 600 টাকা। ধরি আফতাবের মূলধন পি টাকা। আফতাবের মূলধন ইজ ইকুয়াল টু পি টাকা। ঠিক আছে, তাহলে এই যে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সমান হয়, তাহলে শর্তানুসারে তাহলে মূলধনের অনুপাত কত? রাজীব ইস্টু আফতাব 6000 ইস্টু পি, 6000 ইস্টু পি ইজ ইকুয়াল টু রাজীবের লাভ 900 ইস্টু আফতাবের 600। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6000 বাই পি ইজ ইকুয়াল টু 900 বাই 600। তাহলে 6000 বাই পি যদি আমরা 300 দিয়ে কেটে দিই ওপর নিচে, 3/2 হয়ে যাচ্ছে। অতএব 3p ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12000। অতএব p ইজ ইকুয়াল টু 12000 বাই 3 বা p ইজ ইকুয়াল টু 4000 হয়ে যাচ্ছে। এখানে 4000 চলে আসছে, দেখো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা যে আফতাবের মূলধন চেয়েছে, অতএব এখান থেকে বলে নিতে পারবো আফতাবের মূলধন 4000 টাকা। ঠিক আছে, অতএব আফতাবের মূলধন 4000 টাকা। ঠিক আছে, আফতাবের মূলধন দেখো 4000 টাকা। 4 থেকে 2 এর হয়ে গেল। 4 থেকে 3 এর দেখে নাও প্রসেসটা। এই ধরনের অঙ্ক তোমাদের বইয়েও আছে, শর্ট কোশ্চেনে, যেগুলো বড় কোশ্চেনের শেষে যেগুলো শর্ট কোশ্চেন দেওয়া থাকে সেখানে বইয়েও আছে। তোমাদের বইয়েরও প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন আমাদের প্লেলিস্টে করা আছে। চ্যাপ্টার অনুযায়ী প্লেলিস্টে সমস্ত কিছু সলিউশন সাজিয়ে রাখা আছে। 4 থেকে 3 এর অঙ্ক দেখো কি বলেছে। 4 থেকে 3 এর অঙ্ক বলছে kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান লেখো। kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k, k নট ইকুয়াল টু 0 বলা আছে। kx স্কয়ার প্লাস কি বলা আছে? kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k, 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের
বীজদ্বয়ের এই সমীকরণের বীজদ্বয়ের কি বলা আছে? বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তাই তো? ধরি এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এটা আমরা ধরে নিচ্ছি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা কত? -2/k, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা 3/k। অতএব শর্তানুসারে -2/k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে 3k/k, তাই তো? -2/k আর এইটা 3k পুরোটা কনস্ট্যান্ট, এটা হয়ে যাচ্ছে 3k/k। তাহলে এইটা হয়ে গেলে এখানে দেখো, এখানে কে কে কেটে যাচ্ছে, কে কে কেটে গেলে কত পড়ে থাকে? কে কে কেটে গেলে পড়ে থাকছে -2/k ইজ ইকুয়াল টু 3। দেখো -2/k ইজ ইকুয়াল টু 3 আসছে, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে এখানে, অতএব 3k ইজ ইকুয়াল টু -2, অতএব k ইজ ইকুয়াল টু -2/3, অতএব k এর মান, উত্তর বলবে এটা, k এর মান -2/3, ঠিক আছে? দেখো এটাই উত্তর আসছে, k এর মান -2/3। k এর মান আসছে আমাদের -2/3। নেক্সট দেখো, আমরা 4 অঙ্কে যাব। 4 অঙ্ক কি বলেছে দেখো, 4 অঙ্ক বলেছে যে a:b 3:2। আচ্ছা, এই অঙ্কটা মুছে আগে দেখে নাও প্রসেসটা। নেক্সট 4 দাগের 4 অঙ্ক a:b 3:2, এটা বলা আছে a:b 3:2, আর কি b:c, b:c ও 3:2, এবং b:c ইজ ইকুয়াল টু 3:2। তাহলে এই যে এইখানে b এর আনুপাতিক মান 2, এখানে b এর 3, 2 আর 3 লসাগু কত? 6। তাহলে আমরা এটাকে, অতএব a:b ইজ ইকুয়াল টু 6 করার জন্য 3 দিয়ে যদি গুণ করি, এটা হচ্ছে 9:6। আর অতএব b:c, এটাকে 2 দিয়ে গুণ করলে 6:4। অতএব a:b:c ইজ ইকুয়াল টু 9:6:4। ধরি a is equal to 3k, b is equal to 6k, a is equal to 9k, a is equal to 9k, b is equal to 6k, আর c is equal to 4k। k not equal to 0 আমরা ধরে নিলাম, k ধ্রুবক not equal to 0, ঠিক আছে? বা k অশূন্য ধ্রুবক বলে দিলে। অতএব কিসের আনুপাতিক মান চেয়েছে? কি চেয়েছে এখানে? a plus b is to b plus c। অতএব a plus b is to b plus c, এর মান কত? 9k plus 6k is to 6k plus 4k is equal to 9 6 15k is to 10k is equal to 3 is to 2 চলে আসছে। a plus b is to b plus c এর মান 3:2 আসছে। দেখো a plus b is to b plus c 3:2। অতএব a plus b is to b plus c এর মান 3:2। দেখো 4 দাগেটা কমপ্লিট হলো। এই মান, এইখানটা এইটা করে নিতে হবে, ঠিক আছে? a:b:c এর মানটা নির্ণয় করতে হবে, যাতে উভয়েতে c এর মানটা b সাপেক্ষে যে মান সেটা সমান হয়, তবে a:b:c পাবো। এখানেই কিন্তু আসল কাজটা হচ্ছে, ঠিক আছে? এটা করে নিতে হবে। এবার নেক্সট দেখো, 5 দাগে যাচ্ছি। পাঁচের দাগের অঙ্ক কি বলেছে দেখো, 5 দাগে বলছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সি ডি দুটি সমান জ্যা, এ ও বি সমান 60 ডিগ্রি। এটা বৃত্ত অঙ্কন করছি আমরা একটা, ও কেন্দ্রবৃত্ত, এইটা এটা ও, এটা এ বি, এটা সি ডি, ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান জ্যা, ও কেন্দ্রবৃত্তে এ বি ও সি ডি দুটি সমান জ্যা, ঠিক আছে?
ও কেন্দ্রবৃত্তে এবি ও সিডি দুটি সমান যে ইউবি 60 ডিগ্রি, সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। কোণ এ ও বি সমান 60 ডিগ্রি আর সিডি ইজ ইকুয়াল টু 6 সেমি। তাহলে এবি ও সিডি দুটি সমান যা, অতএব এবি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 6 সেমি। দুটো সমান যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। যেহেতু কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, অতএব কোণ সি ও ডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এ ও বি আর সি ও ডি এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, দুটো সর্বসম তো হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু সর্বসম প্রমাণ করে আমাদের কি লাভ হচ্ছে, সর্বসম প্রমাণ করে এদের সমান হচ্ছে। আচ্ছা, এইগুলো তাহলে আমরা দেখছি। আচ্ছা, ত্রিভুজ এ ও বি দেখো, অতএব ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, ও এ সমান ও বি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব কোণ ও এ বাহুর এই একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তো তাহলে এই কোণ এইটা 6 সেমি, এর বিপরীত এইটা 60 ডিগ্রি, আমরা জেনে গেছি এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এই দুটো যেহেতু সমান, এই কোণের মান আর এই কোণের মান সমান হবে। ঠিক আছে, তাহলে এই ও এর বিপরীত কোণ হচ্ছে ও বি এ, আর ও বির বিপরীত কোণ ও এ বি সমান কত হবে? এই দুটো কোণ যেহেতু সমান, এই দুটো কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। ঠিক আছে, 180, সেখান থেকে এই কোণের মানটা 60 ডিগ্রিটা বিয়োগ করে দিলে পড়ে থাকছে 120। 120কে 2 দিয়ে ভাগ করলে এইটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি/2 সমান 60 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, কোণের মান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটে বাহু সমান, তাহলে একটা বাহু দেয়া আছে এবি, তাহলে ব্যাসার্ধ ও বি আর ও সি, অতএব এ বি সমান ও বি সমান ও এ সমান 6 সেমি হয়ে যাচ্ছে। অতএব বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 6 সেমি হয়ে গেল। দেখো একদম সহজ প্রমাণ। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, আমরা সহজভাবে 6 সেমি নির্ণয় করে দিলাম। আমরা সমবাহু ত্রিভুজ দেখিয়ে যে তিনটে কোণের মানই 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ দেখিয়ে এটা প্রমাণ করেছি। নেক্সট দেখো, এটা 6-এর দাগেরটা হয়ে গেল 7-এর দাগের, এই 6-এর দাগের, 5-এর দাগের হলো 6-এর দাগের। নেক্সট 6-এর দাগে যাচ্ছে। ছয় দাগের কি বলেছে? 6 দাগে বলা আছে যে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 2a-1 সেমি। ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 2a-1 সেমি, এবি ইজ ইকুয়াল টু 2a-1 সেমি। আচ্ছা, এসি ইজ ইকুয়াল টু 2√2a সেমি, এসি ইজ ইকুয়াল টু 2√2a এত সেমি। ঠিক আছে, আর কি বলেছে? এ বি এসি আর বিসি ইজ ইকুয়াল টু 2a+1 সেমি, আর বিসি ইজ ইকুয়াল টু 2a+1 সেমি। তাহলে কোন বিএসি এর মান চেয়েছে। যদি একটা এবিসি ত্রিভুজ হয়, এটা এ বি সি, এই কোণটার মান চেয়েছে। ঠিক আছে, বিসি বলা আছে 2a+1, আচ্ছা এসি বলা আছে 2√2a, আর এইটা 2a-1 এইটা। ঠিক আছে, তাহলে দেখো অতএব বিসি বাহু স্কোয়ারটা নির্ণয় করো। 2a+1 হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 4a² প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 4a² প্লাস 4a+1। অতএব এটা ac² প্লাস ab² নির্ণয় করো। এটা তোমাকে বুঝতে হবে যে কি করলে এটা আসতে পারে। যেহেতু এই কোণটা চেয়েছে, আমরা দেখছি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে যে দুদিকের মানটা সমান আসে কিনা। যদি সমান আসে, তার মানে এটা অতিভুজ, এর বিপরীত কোণ এইটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। সেটাই আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এসি দেখো, এটা 2√2a
তার হোল স্কোয়ার প্লাস এটা 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার, এই যে মান দেওয়া আছে দুটো, এটা হয়ে যাবে 4 ইন্টু 2a, এটা 2a স্কোয়ার 4 আর রুটটা উঠে চলে যাবে 2a হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 4a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে 8a প্লাস 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। তাহলে দেখো এবার আমরা এখানে লিখছি অতএব বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি, অতএব কোণ বিএসি সমকোণ, অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ বিএসি এর মান 90 ডিগ্রি, এটাই চেয়েছে, বিএসি কোণের মান নির্ণয় করো। তাহলে কোণ বিএসি এর মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। দেখো বলেছে বিএসি এর মান নির্ণয় করো, বিএসি কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা যাবো 7এরটায়, 7এর অঙ্কে যাবো। দেখো সাতের অঙ্ক কি বলেছে দেখো, তার আগে আমি মুছছি এটা। সাতের অঙ্ক বলা আছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? লম্ববৃত্তাকার সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু এবং গোলক। ধরি চোঙ, শঙ্কু এবং গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক। অতএব চোঙ, শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r বাই 2 একক ইজ ইকুয়াল টু r একক। এখানে চোঙ, এখানে শঙ্কু এবং গোলকের। ঠিক আছে, আরো ধরছি চোঙ, শঙ্কু এবং গোলকের উচ্চতা ইজ ইকুয়াল টু h একক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো গোলকের ক্ষেত্রে গোলকের উচ্চতা h ইজ ইকুয়াল টু 2r হয়ে যাবে। গোলকের উচ্চতা h ইজ ইকুয়াল টু 2r হবে, কারণ গোলকের যে ব্যাস সেটা হচ্ছে উচ্চতার সঙ্গে সমান হয়। এবার দেখো অতএব চোঙ, শঙ্কু কি চেয়েছে? চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত চেয়েছে, তাই তো? তার একবারে আমরা নির্ণয় করছি। বলেছে চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত। এগুলো তোমরা আলাদাভাবে লিখতে পারো, যে এইটার আয়তন, এইটার আয়তন, এইটার আয়তন পৃথক পৃথক ভাবে বের করে অনুপাতটা লিখলে, বা এখানে ডাইরেক্ট করতে পারো। অতএব চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত কত? চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইস টু গোলকের 4/3 পাই আর কিউব ইস টু না চোঙ, তারপরে শঙ্কু আছে, শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু গোলকের 4/3 পাই আর কিউব। এখান থেকে প্রত্যেকটা থেকে চোঙ, প্রত্যেকটা থেকে যদি আমরা পাই আর স্কোয়ার সরিয়ে দিই, এটা এইচ ইস টু 1/3 পাই আর স্কোয়ার সরিয়ে দিচ্ছি, এটা 1/3 এইচ ইস টু 4/3 আর।
আচ্ছা, এই যে গোলকে, এইটা গোলকের, তো গোলকের এইচ ইজ ইকুয়াল টু 2r হয়, তার মানে আর এর মান হয়ে যাচ্ছে h/2 ইজ ইকুয়াল টু h ইজ টু h/3 ইজ টু 4/3 ইন্টু আর এর মান এখান থেকে h/2, অতএব আর ইজ ইকুয়াল টু h/2, এখানে পুট করে দিচ্ছি h/2। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু h ইজ টু h/3 ইজ টু, এটা কেটে গেলে 2 আসছে, 2h/3, তাহলে h যদি সরিয়ে দিই 1:1/3 ইজ টু 2/3, 3 দিয়ে গুণ করে দিলে 3:1:2 আসছে, এটা আসছে। দেখো স্টেটমেন্ট আমরা লিখেই অঙ্কটা করেছি, তাহলে আসছে 3:1:2, এটা অ্যান্সার। দেখে নাও প্রসেসটা। আরেকবার মিলিয়ে নাও। দেখো এখানে আসছে আমাদের গোলকের ক্ষেত্রে আমরা জানি এটা চোঙের আয়তন, তিনটার আয়তনের সূত্র চেয়েছে, আয়তনের অনুপাত চেয়েছে, তো লম্ববৃত্তাকার এখানে চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত। চোঙের হচ্ছে πr²h, শঙ্কুর 1/3 πr²h, আর গোলকের 4/3 πr³ πr² আমরা প্রত্যেকটা থেকে সরিয়ে নিয়েছি, πr² সরিয়ে নিলে h পড়ে থাকছে, πr² h/3 পড়ে থাকছে, πr² সরিয়ে নিলে 4r/3 পড়ে থাকছে। এবার গোলকের ক্ষেত্রে উচ্চতা h ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 2r, তাই তো? গোলকের ক্ষেত্রে উচ্চতা h ইজ ইকুয়াল টু 2r হয়ে যায়। এখানে আমরা যদি আর রেখেও সরাতে পারতাম, এটা h আছে, তাহলে এবার h এর মানটা আমরা রিপ্লেস করেছি, h এর মান, এই r এর মানটা রিপ্লেস করেছি, r এর মানটা হয়ে যাচ্ছে h/2। তিনটের উচ্চতা সমান প্রত্যেকের, তাহলে যেহেতু তিনটের উচ্চতা সমান, প্রত্যেকের উচ্চতা সমান, তাহলে এইগুলোর যখন উচ্চতা h, ওখানে এর উচ্চতা হয়ে যাচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা এগুলো আর একটা ভাবেও করা যেত, যদি আমরা এইভাবেই রাখতাম যে এইগুলোর ক্ষেত্রে এগুলো h থাকছে, আর গোলকের ক্ষেত্রে যেখানে 2r এর জায়গায় h বসিয়ে দিলাম, মানে 2r নিয়ে 2 × 2r, এখানে 4টাকে ভেঙে 2 × 2r করে সেটাকে h করে দিলাম। এটা করলেও হতো, দেখে নাও প্রসেসটা। ঠিক আছে, ওইভাবে করলেও এটা যথেষ্টভাবে করা যেত। তাহলে এই যে 2r এর জায়গায় যদি আমরা বসিয়ে দিতাম, তাহলে এখানটা কি হয়ে যেত, এখানটা এই যে 2/3, এটা h ইজ টু h/3 ইজ টু, এটা 2/3h হয়ে যেত, 2/3h। তাহলে h সরিয়ে দিলে 1:1/3 ইজ টু 2/3, তাহলে 3:1:2 আসছে। ঠিক আছে, 3:1:2, এটাই অ্যান্সার। দেখো এবার 8এরটায় যাবো আমরা, 3:1:2 এলো 8এর অঙ্ক। চোঙ, এখানে চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত। এবার নেক্সট 8এর দাগের, বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে h/v এর মান। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু h একক, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান v ঘন একক, লম্ববৃত্তাকার শঙ্কুর কিসের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, তাই তো? লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু a বর্গ একক। অতএব v ইজ ইকুয়াল টু লম্ববৃত্তাকার শঙ্কু 1/3 πr²h এত ঘন একক, এবং a ইজ ইকুয়াল টু লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল πr² বর্গ একক। ঠিক আছে, এবার কি চেয়েছে, এখানে চেয়েছে ah/v এর মান। অতএব ah/v ইজ ইকুয়াল টু a এর মান কত,
পাই আর স্কোয়ার। এইচ এর মানটা এইচই থাকবে। ভি এর মান কত? ভি হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পাই আর স্কোয়ার কেটে দিচ্ছি, এইচ কেটে দিচ্ছি। এটা 1/1/3, এটা উল্টে গিয়ে 1 × 3/1 = 3। অতএব এইচ বাই ভি এর মান 3। এইচ বাই ভি এর মান 3। দেখো, এইচ বাই ভি এর মান আসছে 3। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো, এটা 8 দাগের হয়ে গেল, এবার 9 দাগে যাচ্ছি। নয়ের দাগে বলেছে যে কি দেওয়া আছে 9 দাগের, সাইনের পারে 6 আলফা, কসের পারে 6 আলফা প্লাস, আচ্ছা একটা এই মানটা চেয়েছে, সাইনের পারে 6 আলফা, কসের পারে 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান চেয়েছে। অতএব এইটাকে আমরা কি লিখতে পারি? ইজিক্যাল টু সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস, এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এর সঙ্গে কিছু নেই মানে 1 গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব এ কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব বি কিউব প্লাস 3ab ইন্টু এই 1 এর জায়গায় আমরা লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কিসের ফর্মুলা এটা? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কিসের ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে এই যে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। এটার মান 1 এর কিউব, তার মানে 1ই আসছে। অতএব সাইনের পাওয়ারে 6 আলফা প্লাস কসের পাওয়ারে 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান 1। ঠিক আছে, দেখো এর মান 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মান নির্ণয় করতে বলেছে। এবার আমরা 10-এরটায় যাব। 9-এরটা হয়ে গেল, 10-এর অঙ্ক। দশের অঙ্ক আছে কি চেয়েছে এটা? tan 1 tan 2 tan 89 এর মান। আচ্ছা, tan 1 ইন্টু tan 2 ইন্টু tan কত আছে? tan 1 tan 2 tan 3 পর্যন্ত আছে। tan 3 ইন্টু ডট 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 ইন্টু tan 89 এর মান চেয়েছে। এটা দেখো কিভাবে করবে। tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 ইন্টু ডট 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 ইন্টু tan 43 tan 44 tan 45 tan 46 tan 47 ডট 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 ইন্টু tan 89। ঠিক আছে, tan 1 ইন্টু tan 2 tan 3 ইন্টু ডট 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 ইন্টু tan 43 tan 44 tan 45 এর মান 1 বসিয়ে দিলাম ইন্টু tan 46 এর জায়গায় লিখছি 90 মাইনাস 44, tan 47 এর জায়গায় লিখছি tan 90 মাইনাস 43 ডট 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 ইন্টু tan 89 এর জায়গায় লিখছি tan 90 মাইনাস 1। ঠিক আছে, দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে tan 1 tan 2 tan 3 ইন্টু ডট 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 ইন্টু tan 43। এটা যেহেতু মিডিল টার্ম আমরা লিখলাম, হ্যাঁ tan 45 মিডিল টার্ম হচ্ছে। এর আগে 44টা পদ, পরে 44টা পদ, আগের পরে 44টা পদ কেটে যাবে, একেবারে সঙ্গে কেটে গিয়ে 1ই আনসার আসবে। ঠিক আছে, কিভাবে কাটছে দেখো। এই যে tan 44 ইন্টু এই 1টা লিখছি না,
tan 90 মাইনাস থিটা cot থিটা হয়ে যাচ্ছে cot 44, এটা হয়ে যাচ্ছে tan 90 মাইনাস থিটা cot 43 ডট 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 ইনটু এটা cot 1, ঠিক আছে। তাহলে tan 1 tan 2 tan 3 ইনটু ডট 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 এটা হয়ে যাচ্ছে tan 43 ইনটু tan 44। এবার দেখো এই যে cot 44 মানে 1 বাই tan 44, cot 43 মানে 1 বাই tan 43 ডট 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 এইটা হয়ে যাচ্ছে 1 বাই tan 1। এর আগের পদ মানে তার মানে cot 2, ঠিক আছে, সেইটা 1 বাই tan 2 কেটে যাবে প্রত্যেকটা। এইটা এর আগের পদগুলোর সঙ্গে এইটা, তার আগের পদের সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, সমস্ত পদ কেটে গিয়ে এটা 1 অ্যান্সার আসবে, ঠিক আছে, এটা 1 অ্যান্সার আসবে। কি বলেছে এখানে, বলেছে এর মান নির্ণয় করো, তাই তো, মান চেয়েছে। তাহলে আমরা সহজেই বলতে পারবো এটা 10-এর অঙ্ক। দেখো, অতএব tan 1 tan 2 ইন্টু tan 3 ইন্টু ডট 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 ইন্টু tan 89 এর মান 1, ঠিক আছে। দেখো কোনো স্টেপ জাম্প নেই, নিখুঁতভাবে করা আছে। এই 43 44 এগুলো নিখুঁতভাবে দেখিয়ে ক্যালকুলেশনটা করা আছে। হ্যাঁ, বিন্দুমাত্র মার্কসে কোনো টাচ করতে পারবে না কেউ এইভাবে করলে। মাঝের পদটা অবশ্যই দেখাবে, কারণ tan 45 যে মাঝের পদ এটা দেখানো অবশ্যই উচিত। এবার দেখো xi 11টা, এটা কি বলছে দেখো, বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 88.1, পরিসংখ্যা বিভাজনের গড় ইজ ইকুয়াল টু 8.1। দুটো তথ্য দেওয়া আছে, প্রদত্ত সামেশন অফ fi xi ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k, এটা আছে, ঠিক আছে, 132 প্লাস 5k। আর সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 20, সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, আমরা জানি কি জানি, আমরা জানি x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। x বারের মান হচ্ছে 8.1 ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k বাই এটা সামেশন অফ fi 20। তাহলে এইটা হচ্ছে 8.1, পয়েন্ট উঠে গেলে দশমিক, এই 10 হয়ে যাচ্ছে, 132 প্লাস 5k বাই 20 কেটে গেলে এটা 2 হয়ে যাচ্ছে। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে 5k প্লাস 132 ইজ ইকুয়াল টু 162 হয়ে যাচ্ছে, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু 30, বা k ইজ ইকুয়াল টু 30/5। অতএব k ইজ ইকুয়াল টু 6। দেখো ক্যালকুলেশনটা একদম সহজ ক্যালকুলেশন, সহজভাবেই করা আছে, ঠিক আছে। অতএব লিখবে k এর মান 6, ঠিক আছে, উত্তর লিখবে নির্ণেয় k এর মান 6। অতএব নির্ণেয় k এর মান 6, ঠিক আছে, নির্ণেয় k এর মান 6। এবার দেখো 12 অঙ্কে যাবো। নেক্সট দেখো 12। অঙ্ক কি বলছে দেখো, একটা তথ্য আছে 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9। 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9, তাই তো, এই সংখ্যাগুলির গড় 9। তাহলে x ও y এর মধ্যে কোনটা সম্পর্ক? তাহলে যেহেতু কটা সংখ্যা 1 2 3 4 5 6, 6টি সংখ্যা আছে এখানে, তাহলে 6টা সংখ্যার গড় আমরা কিভাবে নির্ণয় করব? অতএব 6 7 x 8 y 14 by 6 is equal to 9।
অতএব এখানে দেখো কত হচ্ছে, 14 আর 6 20, 20 আর 8 28, আর সাথে 35। তাহলে x প্লাস ওয়াই প্লাস 35/6 ইজ ইকুয়াল টু 9। অতএব x প্লাস ওয়াই প্লাস 35 ইজ ইকুয়াল টু 6 9 54, বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 54 মাইনাস 35। অতএব x প্লাস ওয়াই এটা হয়ে যাচ্ছে 54 মাইনাস 35, 45, সেটা 19 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অতএব নির্ণয় এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হলো, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হলো সম্পর্কটি হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 19। দেখো কমপ্লিট হলো। এটা আমাদের 12টা হয়ে গেল। এর সাথে সাথে আমাদের 12টা 4 দাগে 12টা প্রবলেম কমপ্লিট হলো। ঠিক আছে, পেজ নাম্বার 118 পাতার যে কোশ্চেনের পেজটা সেটা আমাদের কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। ফিরবো পরবর্তী ক্লাসে এর পরের যে পেজ সেটা আমরা সলভ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার সলভ করছি আমরা। রায় মার্টিন টেস্ট পেপার সম্পূর্ণ সলিউশন করা আছে। ক্লাস 10 এর ম্যাথের বই সম্পূর্ণরূপে সলভ করা আছে। এছাড়া ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য ক্লাস 9 এর বই সম্পূর্ণরূপে সলিউশন, ক্লাস 11 এবং ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য ম্যাথের সলিউশন তাদের বইয়ের সম্পূর্ণরূপে করা আছে। চ্যানেলের প্লেলিস্টে যাবে, যে কোনো প্রবলেম হলে তোমরা তার সলিউশন চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।